পরিযান পর্ব সংখ্যা ৭। লেখনীতে ইশিতা রহমান সানজিদা। গল্প পাঠে আমি আফসানা পারভিন। বিন্দুর মুখে রাত বেড়াতে যাওয়ার কথা শুনে আনন্দে নেচে উঠল পরীর মন। অনেক দিন বেড়ানো হয় না। মুহূর্তেই বিন্দুর প্রতি সব অভিমান যেন বন্যার পানিতে ভেসে গেল। কাঠের আলমারিটি খুলে একখানা মখমলের শাড়ি বিন্দুর হাতে ধরিয়ে দিয়ে বলল, আজ তুই এই কাপড়টা পরিস। শাড়িটাতে হাত বুলিয়ে বিন্দু পরীর দিকে তাকিয়ে বলে, তুই তো কাপড় পরিস না পরিবানু, তাহলে এত সুন্দর কাপড় পাইলি কই? পরী চটজলদি আয়নার সামনে থেকে দুটো ফিতা এনে বিন্দুর হাতে গুঁজে দিয়ে বলে, সোনা আপার ঘরে পাইছি, এই কাপড় তো কেউ পরবো না, তাই তোরেই দিলাম, নিয়া যা, আইজ পরিস, তোকে খুব সুন্দর দেখাইবে। খুশি হলো বিন্দু। শাড়িটা নেতিয়ে পড়া আঁচলটা দিয়ে পেঁচিয়ে নিয়ে বের হলো সে। উঠানে আসতেই দেখলো মালা বারান্দায় বসে কাঁদছে। বিন্দু সেদিকে এগিয়ে গিয়ে বলল, যেদি তোমার শরীরটা আইজও খারাপ, যেদিনই আহি সেই দিনই দেহি অসুখ তোমার। পরীর বাপরে কইয়া একটা ডাক্তার দেহ, কবিরাজ রে তো কতই দেখাইলা। বিন্দুর প্রশ্নে উত্তর না দিয়ে মালা জিজ্ঞেস করে, আইজ পরী কি দিল তোরে? তাড়াতাড়ি বাড়ি যা, পরীর দাদি দেখলে চিল্লাইব। বিন্দু আর দেরি করল না, দৌড়ে চলে গেল। ঘাটে গিয়ে ভেলায় চড়তেই দেখল শহরের ডাক্তারদের নৌকা ভিড়ছে। ওদের দেখেই বিন্দুর মনে পড়ে গেল সম্পানের কথা। ইস, পরীকে আসল কথা বলতেই ভুলে গেছে, রাতে বলে দেবে ভেবে বিন্দু ভেলা ভাসালো জলে। নিজ ঘরে এসে বিশ্রাম নিচ্ছে নাইম, শেখর আর আসিফ। আজকে পালকের মুখে সবই শুনেছে ওরা, এমনকি অবাকও হয়েছে। হয়তো অনেকগুলো বছর পেরিয়ে গেছে সোনালির চলে যাওয়ার, এর মধ্যে একটিবারও মেয়েকে ফিরিয়ে নেওয়ার কথা ভাবেনি। আশ্চর্যিত হয়ে শেখর বলে, এই জমিদার মশাই অদ্ভুত রে, মেয়েটাকে ফিরিয়ে আনা তো দূরের কথা, একবার খোঁজও নেয়নি। ব্যাপারটা অদ্ভুত তাই না? পালঙ্কের ওপর দুপা তুলে বসে আছে আসিফ, আর নাইম শুয়ে আছে। শেখরের কথা শুনে নাইম উঠে বসে বলল, মেয়ের থেকে নিজের আত্মসম্মানটাই বড় করে দেখেছেন জমিদার, এজন্যেই মেয়ের কোনো খোঁজ নেননি। তাছাড়া আমার মতো দোষটা তো একা জমিদারের নয়, ওনার মেয়েরও আছে, সেও চাইলে এখানে আসতে পারত। জমিদার হয়ে কিভাবে তিনি তার মেয়েকে একটা নিচু পরিবারের ছেলের সাথে বিয়ে দিবে? দুজনের কথার মধ্যে আসিফ বলে উঠল, ওটাই প্রধান সমস্যা। কিন্তু ভালোবাসা তো বলে কয়ে আসে না, এরা হুটহাট করে এসে মনের মধ্যে গেঁথে যায়। কথাটা বলে একটু থামলো আসিফ, তারপর নাইমকে জিজ্ঞেস করে, আচ্ছা নাইম, তুই যে পরীকে দেখতে যাচ্ছিস, মানে তোর দেখার ইচ্ছা, এটা কি শুধুই ইচ্ছা নাকি অন্য কিছু? ভালোবাসা নাকি আকর্ষণ? চটজলদি উত্তর দিতে পারল না নাইম। সত্যি কথাই তো বলেছে আসিফ, সে কি শুধুই ইচ্ছে পূরণ করতেই পরীকে দেখতে চাই, নাকি এর মধ্যে অন্য কিছু আছে? কিছুক্ষণ ভেবেই নাইম বলল, জানি না কেন ওই মেয়েটাকে দেখার এত ইচ্ছে করছে। যদি এটাকে আকর্ষণ বলে তাহলে তাই, আর যদি ভালোবাসা বলে তাহলে? দীর্ঘদিন পর মেঘের মুলুকে চাঁদ ভেসেছে আজ। পূর্ণচন্দ্র নয়, অর্ধচন্দ্র, কিন্তু এই অর্ধেক চাঁদটাই পুরো পৃথিবীকে আলোকিত করে তুলেছে। নৌকাগুলো হালকা দূর থেকেই দৃশ্যমান হয়ে উঠেছে। চাঁদের আলো পড়ছে পানিতে, চিকচিক করে উঠছে পানি, ঢেউয়ের সাথে সাথে যেন চাঁদও নেচে উঠছে। নৌকার কোনায় বসে পানিতে পা ডুবিয়ে দিয়েছে পরী। মাথার ঘোমটা ফেলে বড় করে শ্বাস নিল সে। মুহূর্তেই যেন লুফে নিল প্রকৃতির সব ঘ্রাণ। এই ঘ্রাণটা খুব পরিচিত পরীর, এটা তো নূরনগরের ঘ্রাণ। মুক্তি পাওয়ার মজাই যেন আলাদা, বেশ কয়েকবার বের হয়ে সে বুঝতে পেরেছে। নৌকার অপর প্রান্তে সম্পান বসে আছে বইটা হাতে, আর ওর কোল ঘেঁষে বসেছে বিন্দু। পরনে পরীর দেওয়া মখমলের কাপড়টা, বেনি করে তাতে ফিতাও গুজেছে। সম্পান আজকে মুগ্ধ হয়ে দেখছে তার পদ্মারানীকে, আর বিন্দু বারবার লাজুক হাসছে। ছইয়ের কারণে ওপাশে বসে থাকা পরীকে ওরা দেখতে পাচ্ছে না। ওরা নিজেদের মতো সময় কাটাচ্ছে, আর পরীকে একা ছেড়ে দিয়েছে। এক ধারে পানিতে পা ভিজিয়ে যাচ্ছে পরী। ইচ্ছে করছে শব্দ করে হাসতে, কিন্তু ওর মা যে ওকে বারণ করে দিয়েছে জোরে হাসতে, সেজন্য হাসতেও পারছে না সে। তবে প্রকৃতি যেন আজ পরীর জন্যই সেজেছে। তাদের প্রধান কাজই যেন পরীকে খুশি করা। পরী পা ডোবাতে ডোবাতে হাঁক ছাড়ল, ও সম্পান মাঝি, ও পদ্মার রাজা, তোমার রানীরে ঘরে তুলবা কবে? ওপাশ থেকে সম্পানও জোর গলায় বলল, বন্যা যাক,
তারপর শহরে যামু কামে, যদি কাম পাই তাহলে এই শীতের মধ্যেই ঘরে তুলমু বিন্দুরে। সম্পানের কথায় লাজুক হাসে বিন্দু। মুক্তঝরা সেই হাসিতে বরাবরের মতোই এবারও মুগ্ধ নয়নে দেখে সম্পান। পরি আরও কিছু বলতে নিলে দূর থেকে নৌকা আসতে দেখে তাড়াতাড়ি ছইয়ের ভেতরে ঢুকে পড়ে। বিন্দুও পরির দেখাদেখি ছইয়ের ভেতরে পরির পাশে গিয়ে বসে। নৌকা কাছে আসতেই সায়েরের গলার আওয়াজ ভেসে আসে, আরে সম্পান, তুমি? যাক, ভালোই হয়েছে, আমাকে জমিদার বাড়ি নিয়ে চলো। সায়েরের কথায় একটু ভয় পেল সম্পান। পরি তো ছইয়ের ভেতরে, বিন্দুকে নিয়ে কোনো সমস্যা হবে না, কিন্তু পরীকে যদি সায়ের চিনে ফেলে। সায়ের আদেও পরীকে কখনো দেখেছে কি না তা সম্পান জানে না, তবুও ভেতরে ভেতরে একটু সন্দেহ ঘুরপাক খাচ্ছে সম্পানের। সায়ের লাফিয়ে সম্পানের নৌকায় চড়ে বসে। বৈঠক ঘর আর অন্দরমহলের মাঝে উঁচু দেওয়াল বাঁধানো। আসিফের ঘাড়ে পা রেখে দেওয়াল টপকে অন্দরমহলে ঢুকলো নাইম। শেখরও নাইমকে অনুসরণ করেই ঢুকলো, কিন্তু আসিফের সাহসে কুলায় না। পরীর হাতে ধরা খেয়ে সে উত্তম মধ্যম খেতে চায় না। যদি ওরা ধরা পড়ে যায় তাহলে সাহায্য করার জন্য ওর শাস্তি কম হলেও হতে পারে। এই ভেবেই উপরওয়ালাকে এক মনে ডেকে যাচ্ছে আসিফ। পরীর বুদ্ধিমত্তা দেখেই আসিফ বুঝে গেছে যে হয়তো আজকে কিছু একটা হবেই, ওরা হয়তো ধরা খাবেই। বন্যার পানিতে ভেসে আসা কচুরি পানারগুলোর দিকে একমনে তাকিয়ে আছে সায়ের। গভীর চিন্তায় সে যেন ডুবে আছে। তার ভাবখানা আকাশের চাঁদটাও যেন বুঝতে পারছে না। সম্পান নৌকা ঘুরিয়েছে জমিদার বাড়ির দিকে। ছইয়ের ভেতর বিন্দুসহ আরেকজনকে দেখে সায়ের সেদিকে পা বাড়ায়নি। বাইরে এসে ছইয়ের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, কোনো কথাও সে নিজ ইচ্ছেই বলেনি। সম্পানের কথায় শুধু সে হুঁ হাঁ করছে। সায়ের আশাতে ওরা তিনজনই বিরক্ত। সুন্দর মুহূর্তটাকে দিল শেষ করে, কিন্তু মুখে কেউই কিছু বলল না। পরীর মাথাটা গরম হয়ে আছে, ইচ্ছে করছে এই ছেলেটাকে এখন ধাক্কা মেরে বন্যার পানিতে ভাসিয়ে দিতে। অনেকদিন পর সে লোকচক্ষুর আড়ালে বাড়ি থেকে বের হয়েছে, আর ওর সব আশা আকাঙ্ক্ষা সায়ের শেষ করে দিল। পরীর এসব ভাবনার মাঝে সায়ের বলে উঠল, তোমাদের বিরক্ত করলাম তাই না সম্পান? সম্পান মুখে সামান্য হাসি ঝুলিয়ে সে বলল, না সাহেব, এটাই তো আমার কাম। সায়ের শব্দ করে হেসে উঠল। ঘাড় ঘুরিয়ে সম্পানের দিকে তাকিয়ে বলল, মুখে না বললেও মনে মনে ঠিকই তুমি বিরক্ত হয়েছ। যাই হোক, বিন্দুকে আর বাপের বাড়িতে না রেখে শ্বশুরবাড়ি নেওয়ার ব্যবস্থা করো, তাহলে দেখবে আমার মতো আর কেউ বিরক্ত করতে আসবে না, আর তোমাদেরও লুকিয়ে ঘুরতে যেতে হবে না। সম্পান চুপ থাকলো। আপন মনে বইটার হাল ধরে সে। পানির কলকল শব্দে মুখরিত হচ্ছে চারিদিক। দুজন রমণী বসে আছে ছইয়ের ভেতর, আর দুজন পুরুষ নৌকার দুপাশে দাঁড়িয়ে আছে। পানির শব্দ ছাড়া কেউই কোনো শব্দ শুনতে পাচ্ছে না। প্রকৃতি যেন এই গুমোট ভাবটা পছন্দ হলো না, তাই সে মেঘকে খানিকটা নাড়া দিতেই বাঘের মতো গর্জে ওঠে সে। এতে বিন্দু খানিকটা ভয় পেয়ে বলে, মেঘের অবস্থা কী বা মাঝি, বৃষ্টি আইবনি, ঝড় হইবনি, এত ডরাস কেন বিন্দু? আমি আছি, সায়ের দাদা আছে। পর থেমে গেল সে। পরীর নামটা আনতে চেয়েও আনলো না। তারপর আমতামতা করেই সে বলল, মায়া মানুষের এত ডরাইলে চলে? বিন্দু জবাব না দিলেও সায়ের জবাব দিল, মেয়ে মানুষ হলো ফুলের মতো নিষ্পাপ, তাদের কোমলতা প্রকাশ পায় তার সুবাসে। ওই পরিস্ফুটিত ফুলকে বিনা অনুমতিতে স্পর্শ করতে হয় না, বিশেষ অনুমতি পত্র নিয়েই তাদের স্পর্শ করতে হয়। যদি কেউ বিনা অনুমতিতে তাকে স্পর্শ করে তাহলে তার কঠোরতা দেখা যায়। বিষাক্ত কাঁটা, যেই কাঁটা পার করার সাধ্য কোনো পুরুষের নেই, সেখানে প্রকৃতির এই গর্জন নিছক অতি সাধারণ। মেয়ে নামক ফুলদের কাজ শুধু সুবাস ছড়ানো নয়, মাঝে মাঝে কাঁটার মতো বিষাক্তও হতে হয়। একটু চুপ থেকে সায়ের বলল, কি বলো সম্পান? একেবারে ঠিক কইছেন দাদা, আমিও বিন্দুরে সবসময় কই যে একটু শক্ত হ, খালি ভয় পাই। আমি যখন না থাকমু তখন। বিন্দু হুড়মুড়িয়ে উঠে বাইরে এলো। সম্পানকে কথা শেষ করতে না দিয়ে জোরে বলল, তোমারে না কইছি এমন কথা কইবা না, তারপরেও কেন এমন কথা কও বারবার? আর মরার কথা কইবা না, কইয়া দিলাম। বোকা বনে গেল সম্পান। সে বলল কি আর মেয়েটা বুঝল কি? তবে সম্পানকে নিয়ে বিন্দু একটু বেশিই ভাবে। কতখানি ভালোবাসে সেটা যদি বিন্দু বোঝাতে পারত তাহলে নিজেকে শান্ত করতে পারত,
কিন্তু ভালোবাসার পরিমাপ আজ পর্যন্ত কেউই করতে পারেনি। সেখানে বিন্দুও ব্যর্থ। সম্পান বলে, আমি কইলাম কি আর তুই বুঝলি কি? অহন কথা কইস না, কেউ দেখলে খারাপ ভাববো। যা ভিতরে গিয়া বস। রাগে গজরাতে গজরাতে পরীর পাশে গিয়ে বসে। পরী অত কিছু খেয়াল করলো না। ওর মনে সায়রের কথাগুলো ঘুরছে। মেয়েদের দুটো রূপের কথা সে ফুল দ্বারা বুঝিয়েছে, যা পরীর ভালো লাগলো। তবে মুখ ফুটে কোনো কথা বলল না। এরই মধ্যে সম্পান মাঝি গুনগুন করে গান ধরল। নদী সম্পর্কিত গানগুলো খুবই সুন্দর হয়। সেরকমই একটা ভাটিয়ালি গান ধরেছে সে। চোখ বন্ধ করে তা অনুভব করছে পরী। 15 বছরের জীবনে সে এই গ্রামটাকে হাতে গোনা কয়েকবার দেখেছে। বাকি জীবনটা বাড়ির 4 দেওয়ালের মধ্যে কেটে গেছে। কিন্তু ওর বড় 2 বোনের জীবন ছিল আলাদা। ওরা হেসে খেলে পুরো গ্রাম ঘুরে বেরিয়েছে, ঠিক আর 5টা মেয়েদের মতোই। কিন্তু পরীর জীবন কেন আলাদা করে দেখছে মালা, তা জানে না সে। মাকে অনেক প্রশ্ন করেও উত্তর মেলেনি। পরীর ভাবনা ছেদ করে চচ্চর করে বৃষ্টি পড়তে লাগলো। গর্জে উঠল মেঘ। ঝুমঝুম শব্দ তুলে পানিতে পড়তে লাগলো বাড়িধারা। বিন্দুর ডাকে সম্পান দ্রুত ছইয়ের ভেতরে এসে বসে, কিন্তু সায়ের এলো না। সে বাইরে দাঁড়িয়ে ভিজতেছে দেখে সম্পান বলে, ও দাদা, ভেতরে আইয়া বহেন। এমনে থাকলে পুরা ভিজে যাবেন তো। ভিতরে দুজন নারী আছে সম্পান, তাদের অনুমতি ছাড়া ভেতরে যায় কিভাবে? সম্পান ভারী অবাক হলো। মেয়েদেরকে সায়ের সম্মান করে সেটা জানে সম্পান, কিন্তু এতটা সম্মান করে তা জানতো না। সে বলল, বিন্দু কিছু কইব না দাদা। এবার সায়ের কিছু বলল না, তবে ভেতরেও ঢুকলো না। পরি ভারী অবাক হচ্ছে সায়েরের কাজে। তার মানে সায়ের এটা বোঝাতে চাচ্ছে সে পরীর অনুমতি না দেওয়া পর্যন্ত সায়ের ভেতরে এসে বসবে না। তাই পরি বলল, আপনে ভেতরে আইয়া বহেন, আমাগো কোনো সমস্যা হইব না। অনুমতি পেয়ে সায়ের ভেতরে এসে সম্পানের পাশে বসলো। এতটুকু সময়ে সে ভিজে একাকার। পাঞ্জাবির হাতা গুটিয়ে মাথার চুল হাত দিয়ে ঝাড়তে লাগলো সে। পরি নিজের ঘুমটা ভালো করে টেনে দিল। তারপর হারিকেনের কমানো আঁচ বাড়িয়ে দিতেই আলোকিত হলো নৌকা। ওনার ফাঁক গলিয়ে আর চোখে সে সায়েরকে দেখে নিল একবার। এরপর অন্যদিকে মুখ ঘুরিয়ে বসে রইল। এরপর আবার নীরবতা পালন করছে নৌকা জুড়ে। ঢেউয়ে ঢেউয়ে দুলছে নৌকা। 4 জন এমনভাবে বসে আছে যেন এই নৌকায় তারা 7 সমুদ্র 13 নদীর পার করবে, এগিয়ে যাবে নতুন দেশে। কিন্তু শুধু বিন্দু আর সম্পান হলে হতো। পরি আর সায়েরের পথটা তো সম্পূর্ণ আলাদা। ওরা দুজন এসেই তালগোল পাকিয়ে দিল। তা ভেবে মুখ চেপে হাসল বিন্দু। কিন্তু এভাবে আর কতক্ষণ? ঢেউয়ের তালে নৌকা কোন দিকে যাচ্ছে তাও বোঝা মুশকিল। তাই সম্পান ছইয়ের মধ্যে গোজা প্লাস্টিকের বস্তাটা নিয়ে লম্বা টুপি আকারে বানিয়ে পরে নিল। তারপর আবার গিয়ে নৌকা হাল ধরল। আজকে খুব সহজেই অন্দরমহলে ঢোকা গেছে। তবে ভয়ের বিষয় হচ্ছে আজকে আফতাব বাড়িতে না থাকলেও আখির আছে। আখির বৈঠক ঘরে একপাশে ঘরে শুয়ে আছে। হয়তো তিনি কিছুই টের পাননি। কিন্তু পরীর ঘর কোনটা সেটা তো ওরা জানেই না। খোঁজা তো মুশকিল হয়ে যাবে। তবুও পা বাড়ায় দুজনে। অন্দরমহলের বেশিরভাগ ঘরই তালাবদ্ধ। হয়তো কেউ থাকে না, বিধায় তালা ঝুলিয়ে রাখা হয়েছে। এর মধ্যে একবার হোঁচট খাওয়া হয়ে গেছে শেখরের। নাইম টেনে না ধরলে হয়তো মুখ থুবড়ে পড়তো। যেতে যেতে সামনেই পড়ল মালার ঘরটি। সেখানে উঁকি দিয়ে দেখল মালা শুয়ে আছে। একা নয়, সাথে জেসমিনও আছে। সে মালার সেবা করছে। মালার প্রতি জেসমিনের এত ভালোবাসা দেখে মুগ্ধ না হয়ে পারল না নাইম। ওখানে সময় ব্যয় না করে দুজনে আবার সামনে এগোলো। এবারে ওরা পৌঁছালো সেই ঘরে যেখানে পালক, মিষ্টি আর রুমি থাকে। নাইম ওদের দেখে দ্রুত শেখরকে নিয়ে ঢুকে পড়ল। তারপর দরজার ছিটকিনি লাগিয়ে দিল। ওদের এই সময় দেখে রীতিমতো ভয়ে কাঁপছে পালক, মিষ্টি, রুমি। এই মুহূর্তে যদি কোনো অঘটন ঘটে তাহলে ওরা অনেক বড় সমস্যায় পড়বে। রুমি দৌড়ে এসে বলে, তোরা ভেতরে ঢুকলি কিভাবে? কেন এসেছিস এখানে? শেখর একটু ভাব নিয়ে বলে, শান্ত হয় একটু। আমরা দুজন তো সেই পরীকে দেখতে এসেছি, যার ডানা নেই। তো জানা, তোর জন্য পরী লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে সাদরে গ্রহণ করবে বলে। পালক রুমিকে চুপ করিয়ে দিয়ে আস্তে করে বলে, আস্তে কথা বল, কেউ শুনতে পেলে আমাদের খবর হয়ে যাবে। এবার নাইম একটু বিরক্ত হয়ে বলে, তোদের কথা শেষ হলে বল, পরীর ঘর কোনটা? পালক নাইমকে থামানোর জন্য বলে, তোর আসাটা কি খুব জরুরি ছিল নাইম? এত জেদ কেন করিস বল তো তুই? এখন যদি কিছু হয়ে যায় তাহলে কি হবে?
আমার কথা শোন আর ফিরে যা। কিন্তু নাইম নাছোড়বান্দা, সে যখন এসেছে তখন পরীর ঘরে যাবেই। তাইও বলল, তুই না বললেও পরীর ঘর আমি পেয়ে যাব। চল শেখর। শেখরের হাত টেনে নিয়ে বের হলো নাইম। পালক চেয়েও কিছু বলতে পারল না। এই ছেলেটা প্রতি মুহূর্তে ওদের চিন্তায় ফেলে দেয়, অথচ নিজের একটুও চিন্তা হচ্ছে না। ধরা পড়লে যে কি হবে। আবেজান নাক ডেকে ঘুমাচ্ছেন, বাইরে থেকেও শোনা যাচ্ছে। আর নিজের ঘর তো কাঁপিয়ে ফেলছে। দু হাতে কান চেপে ধরে শেখর বলল, এই বুড়িটা দেখছি দেওয়াল ফাটিয়ে দেবে। নেহাতেও দেওয়ালগুলো অনেক মজবুত, তা না হলে জমিদার মশাইকে প্রতিদিন দেওয়াল তৈরি করতে হতো। প্রত্যুত্তর না করে নাইম পা বাড়ায় তার সামনের ঘরে। অন্ধকার সম্পূর্ণ। অন্দরমহলের ফাঁক ফোকর দিয়ে চাঁদের আলো ঢুকছে। সেই আলোতে সাবধানে পা ফেলছে নাইম আর শেখর। পরীর ঘরে ঢুকতেই ওরা চারিদিকে চোখ বুলায়। কিঞ্চিত আলোকিত ঘরটাতে সব কিছু স্পষ্ট নয়। কিছুটা সন্দেহ নিয়ে ঘরে ঢুকলো নাইম, কারণ সবগুলো ঘরই বন্ধ আর এটাই শেষ ঘর। কিন্তু ঘরে ঢুকে চাদর আবছা আলোয় একটা অবয়ব দেখতে পেল পালঙ্কের ওপর। পা টিপে টিপে পালঙ্কের কাছে এগিয়ে গেল নাইম। বুকটা কেমন ধুকধুক করছে। শেখর পেছন থেকে এসে ফিসফিস করে বলল, এটাই কি পরী? হাতের ইশারায় শেখরকে চুপ থাকতে বলল সে। এখন কথা বলার সময় নয়। আশেপাশে তাকিয়ে নাইম বুঝতে পারল এটাই পরীর ঘর। কেননা একজন কিশোরী মেয়ের ঘর যেমন হয়, এই ঘরটাতেও ঠিক তেমনই। কিন্তু বিছানায় শুয়ে থাকা ব্যক্তিটি কি আদৌ পরী? গায়ের কাঁথাটা হালকা টেনে সরাতেই জুম্মানের মুখটা দেখতে পেল সে। দুজনেই চমকে তাকালো ছোট জুম্মানের দিকে। তাহলে পরী কোথায়? একটু দূরে সরে এলো নাইম। শেখর এক পলক জুম্মানের দিকে তাকিয়ে বলল, এটাও কি পরীর ঘর নয়? তাহলে কোনটা? না, এটাই পরীর ঘর। শেখর বিস্ময়কর কণ্ঠে বলে, তাহলে পরী কোথায়? কিছুক্ষণ ভাবল নাইম, তারপর বলল, আমার মনে হচ্ছে পরী বাড়িতে নেই। রাতের আঁধারে সে কোথাও গিয়েছে। কিন্তু কেন? শেখরও বেশ ভাবনায় পড়ে গেল। সত্যি তো, পরী যদি অন্দরমহলে থাকতো তাহলে এতক্ষণ টের পেয়ে যেত, হয়তো ওদের ধরেও ফেলতো। তার মানে সত্যি সত্যি পরী বাড়িতে নেই। তাহলে গেল কোথায় পরী?